বান্দরবান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘ ছুঁয়ে যাওয়া সবুজ পাহাড়, ঝর্ণার শব্দ, পাখির ডাক, পর্যটকদের স্বর্গ। কিন্তু এই মায়াবী ল্যান্ডস্কেপের অনেক গভীরে, যেখানে সাধারণ মানুষের পা পড়ে না, সেখানে বছরের পর বছর ধরে সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতা চলে আসছিল। সশস্ত্র গোষ্ঠীগুলো এই দুর্গম ভূপ্রকৃতি ব্যবহার করছিল ঢাল হিসেবে। পাহাড়ের খাঁজে খাঁজে তৈরি হচ্ছিল অস্ত্রের গোডাউন, প্রশিক্ষণ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক। রেতলাং বান্দরবানের গভীরতম অঞ্চলগুলোর একটি, চারপাশে খাড়া পর্বতশ্রেণী, মাঝখানে এমন ঘন বনভূমি যেখানে দুপুরবেলাও আলো আধারের খেলা চলে। এখানে ঢোকার রাস্তা বলে যা আছে তা হলো সরু পাহাড়ি ট্রেল, যেগুলো বর্ষায় কার্যত অস্তিত্বহীন হয়ে যায়। প্রকৃতির জন্য নিজের হাতে এই জায়গাটাকে একটা দুর্ভেদ্য কেল্লা বানিয়ে দিয়েছে, আর সেই কেল্লার সুযোগ নিয়েছিল তারা, যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিল। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটা কিন্তু শুধু এই অস্ত্রের উদ্ধার বা গুলির লড়াই নয়। সবচেয়ে বড় আশঙ্কার জায়গাটা হলো দুটো সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের, ভিন্ন এলাকার সশস্ত্র গোষ্ঠী কিভাবে এক জায়গায় এসে ঘাটে গাড়ল। একদিকে ইউপিডিএফ 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা থেকে জন্ম নেওয়া সংগঠন। তাদের মূল প্রভাব বলয় ছিল খাগড়াছড়ি আর রাঙামাটিতে। উত্তরের পাহাড়ে, বান্দরবানে, এত দক্ষিণে, এত গভীরে তাদের সরাসরি সামরিক উপস্থিতি আগে কখনো নথিভুক্ত হয়নি। অন্যদিকে কেএনএফ, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, পুরোপুরি বান্দরবান কেন্দ্রিক, বম জনগোষ্ঠীর একটি বিচ্ছিন্নতাবাদী অংশ থেকে তৈরি হওয়া সংগঠন, যারা সাম্প্রতিক বছরগুলোতে চরম দুঃসাহসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের পরিচিত করেছে। এই দুটো গোষ্ঠীর আদর্শিক মিল প্রায় শূন্য। তাহলে তারা কেন এক হলো? উত্তরটা লুকিয়ে আছে বেঁচে থাকার অঙ্কের মধ্যে। কেএনএফ চেয়েছিল ইউপিডিএফের দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা আর প্রশিক্ষণ দক্ষতা। ইউপিডিএফ চেয়েছিল বান্দরবানের দুর্গম ভূগোলে কেএনএফের স্থানীয় জ্ঞান আর লোকবল, বিশেষত অস্ত্রোপচারের নতুন করিডোর তৈরির জন্য। দুজনেই কোণঠাসা, দুজনেই মরিয়া, আর মরিয়া দুটো শক্তি যখন হাত মেলায় তখন গোটা রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক সমীকরণ তৈরি করে। কেএনএফ কেন এতটা কোণঠাসা হয়ে পড়ল? সেই প্রশ্নের উত্তর পেতে হলে কয়েক মাস পেছনে যেতে হবে। চলতি বছরের শুরুর দিকে বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ এমন একটা কিছু ঘটনা ঘটালো যা রাষ্ট্রযন্ত্রের ধৈর্যের সমস্ত সীমা ছুঁয়ে দিল। প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনতাই, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে অপহরণ। তারা ভেবেছিল পাহাড়ের দুর্গমতা তাদের অদৃশ্য রাখবে, কিন্তু তারা একটা মৌলিক বিষয় ভুলে গিয়েছিল। রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানলে রাষ্ট্র পিছু হটে না। ফলাফল শুরু হলো সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বিত মেগা অপারেশন। জিরো টলারেন্স নীতি। কেএনএফের পরিচিত অবস্থানগুলো একে একে উচ্ছেদ হতে লাগলো, তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়ল, রিক্রুটমেন্ট থমকে গেল। আর এই চরম সংকটের মুহূর্তে বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা রেতলাংয়ের গভীর ইউপিডিএফের সাথে আশ্রয় নিল। সেই রাতের দৃশ্যটা একবার কল্পনা করুন। পাহাড়ের চূড়ায় ঘন কুয়াশা, তাপমাত্রা নিচে, নিস্তব্ধতা এতটাই গভীর যে পাতা পড়ার শব্দ শোনা যায় না। সন্ত্রাসীদের পাহারাদাররা হয়তো ভাবছিল এই রাতও আগের রাতগুলোর মতোই নিরাপদ, এই পাহাড়ে কে আসবে। কিন্তু তারা জানতো না, ওয়্যারলেসে ইতিমধ্যেই চাপা কিন্তু ইস্পাত কঠিন নির্দেশে চলে গেছে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একাধিক দল সাপের মতো নিঃশব্দে চারদিক থেকে পুরো রেতলাং ঘিরে ফেলেছে। একদল উত্তরের পাহাড় থেকে, আরেক দল দক্ষিণের ঢাল বেয়ে, তৃতীয় দল পূর্বের জঙ্গলের ভেতর দিয়ে। ঘেরাও সম্পূর্ণ হওয়ার পর যখন সন্ত্রাসীরা প্রথমে টের পেল, তখন তাদের হাতে মাত্র দুটো পথ ছিল, আত্মসমর্পণ অথবা লড়াই। তারা বেছে নিল দ্বিতীয়টি, আর সেটাই ছিল তাদের শেষ ভুল। কংক্রিটের বাংকার থেকে ভারী স্বয়ংক্রিয় অস্ত্র গুলিবর্ষণ শুরু হলো। পাহাড়ের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা এই মুহূর্তের জন্যই প্রস্তুতি নিয়েছিলেন। তাৎক্ষণিক আগ্রাসী ও নিখুঁত পাল্টা আক্রমণ শুরু হলো। রাঙামাটির সাউথ ক্যাম্প থেকে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট ছুটে গেল। টানা 3 দিন ধরে চলল সম্মুখ গোলাগুলি। পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে থাকলো বুলেটের শব্দ। 3 ঘন্টা পর নীরবতা ফিরে এলো, কিন্তু এবার সেটা ছিল ভিন্ন ধরনের নীরবতা, বিজয়ের নীরবতা। 8 জন সশস্ত্র ক্যাডার নিহত, বাকিরা অস্ত্র, রসদ সবকিছু ফেলে ঘন জঙ্গলে পালিয়ে গেল। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ঘাটের ভেতরে। এটা কোনো সাধারণ ট্রানজিট পয়েন্ট ছিল না। যখন সেনাবাহিনী পুরো ঘাটি নিয়ন্ত্রণে নিল, গোয়েন্দা কর্মকর্তারা যা দেখলেন তাতে তাদের বিস্ময়ের সীমা ছিল না। পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের সমস্ত উপকরণ, স্বয়ংক্রিয় অস্ত্র, গোলাবারুদের বিশাল মজুদ, তাজা ম্যাগাজিন, সামরিক ইউনিফর্ম, বিপুল খাদ্য রসদ। তবে সবচেয়ে শঙ্কার বিষয় ছিল অন্য জায়গায়। উদ্ধার হওয়া অত্যাধুনিক স্যাটেলাইট ফোন ও যোগাযোগ সরঞ্জাম। এমন একটা এলাকা যেখানে সাধারণ মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না, সেখানে স্যাটেলাইট ফোন ব্যবহারের মানে কি? তারা কাদের সাথে কথা বলতো? সীমান্তের ওপারে কোন নেটওয়ার্কের সাথে যোগাযোগ ছিল? আন্তর্জাতিক অস্ত্রোপচার চক্রের কোনো সুতো কি এই পাহাড়ে এসে মিশেছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অনুসন্ধানের বিষয়।
বিষয়, কিন্তু একটা বিষয় স্ফটিকের মতো পরিষ্কার, এখানে কোনো তাৎক্ষণিক ক্যাম্প করা হয়নি। দীর্ঘমেয়াদী, সুপরিকল্পিত, সুসংগঠিত এবং অবকাঠামো তৈরি হয়েছিল, যার লক্ষ্য ছিল রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা। সেই পরিকল্পনার মেরুদণ্ড আজ ভেঙে পড়েছে। এই পুরো আলোচনার একটা কণ্ঠস্বর প্রায় হারিয়ে যায় পাহাড়ের সাধারণ মানুষের। বম মারমা ত্রিপুরা, এই ক্ষুদ্র জনগোষ্ঠীগুলো মানুষগুলোর বছরের পর বছর ধরে এক অসহনীয় বাস্তবতায় বাস করে আসছিলেন। জুম চাষ করতে গেলে চাঁদা দিতে হতো, সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া মানে জীবন বাজি রাখা। কেউ প্রতিবাদ করলে অপহরণ, কখনো বা তার চেয়েও ভয়ানক পরিণতি। অনেকে বাপদাদার ভিটা ছেড়ে উদ্বাস্ত হয়েছেন, যেন নিজের দেশে নিজে উদ্বাস্ত। এই অপারেশনের পর স্থানীয় মানুষদের মধ্যে যে স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে, সেটা বোঝা যায় তাদের কথায়, তাদের চোখে। এই প্রথম তারা অনুভব করেছেন রাষ্ট্র তাদের ভোলেনি। পাহাড়ের গভীরও রাষ্ট্রের হাত পৌঁছায়। রেতলাং দখল হয়েছে, ঘাঁটি ধ্বংস হয়েছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা এখনও গভীর জঙ্গলে আত্মগোপন করে আছে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কম্বিং অপারেশন অব্যাহত রয়েছে রেতলাং এবং আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে। প্রতিটি সন্দেহজনক পয়েন্টে নজরদারি তীব্র করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়, যাতে পলাতক ক্যাডাররা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে। একটা বিষয় এখানে বোঝা দরকার, পার্বত্য চট্টগ্রামের ভূপ্রকৃতি দশকের পর দশক ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোকেই একটা প্রাকৃতিক সুবিধা দিয়ে এসেছে। পাহাড়, জঙ্গল, বৃষ্টি সবকিছু মিলিয়ে এখানে সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন। কিন্তু রেতলাং অপারেশন প্রমাণ করেছে আধুনিক গোয়েন্দা সক্ষমতা, নিখুঁত পরিকল্পনা আর পেশাদার সামরিক প্রশিক্ষণের কাছে প্রকৃতির সেই ঢাল আর অভেদ্য হয় না। আর এই পুরো অভিযানে সেনাবাহিনীর কোনো সদস্য আহত হয়নি। এটাই হলো সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য, যা তাদের রণকৌশলের শ্রেষ্ঠত্ব ও পেশাদারিত্বের অকাট্য সার্টিফিকেট। রেতলাংয়ের পতন শুধু একটা সশস্ত্র ক্যাম্প উচ্ছেদের ঘটনা নয়, এটা একটা বার্তা, স্পষ্ট, সরাসরি দ্ব্যর্থহীন। যারা পাহাড়ের আড়ালে বসে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে খেলা চায়, তাদের জানা উচিত সেই দিন শেষ হয়ে যাচ্ছে। প্রযুক্তি বদলেছে, গোয়েন্দা সক্ষমতা বেড়েছে, আর রাষ্ট্রের ইচ্ছাশক্তি সেটা এখন ইস্পাতের চেয়েও কঠিন। ইউপিডিএফ আর কেএনএফ এর এই অশুভ জোট যে জলজান্ত প্রমাণ দিল, সেটা হলো পাহাড়ের সমস্যা আর আঞ্চলিক নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। স্যাটেলাইট ফোন, আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক, পরিকল্পিত অস্ত্রভাণ্ডার এসব নির্দেশ করে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এখন আর শুধু স্থানীয় চাঁদাবাজ দল নয়, তারা একটা বৃহত্তর নেটওয়ার্কের অংশ হতে চাইছে। রেতলাংয়ের সেই দুর্ভেদ্য পাহারা যে শান্ত, সেই বাংকারগুলো এখন খালি। যে অস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে তাক করা ছিল, তা এখন রাষ্ট্রের হাতে। যারা ভেবেছিল পাহাড়ের গভীরতা তাদের রক্ষা কবচ, তাদের সেই বিশ্বাস আজ রেতলাংয়ের কাদামাটিতে মিশে গেছে। কিন্তু সতর্ক থাকতে হবে, গভীর জঙ্গলে এখনও কিছু পলাতক ছায়া ঘুরে বেড়াচ্ছে। তারা ধরা পড়া শুধু সময়ের ব্যাপার, কারণ তাদের পেছনে আছে এমন একটা বাহিনী যারা পাহাড়ের অন্ধকারেও পথ খুঁজে নেয়, ঝড়ের রাতেও লক্ষ্যভেদ করে, আর কোনো দুর্গমতাকে অসম্ভব মনে করে না। আজকের ভিডিও এখানেই শেষ। আপনার মতামত জানান কমেন্টে। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেশের কথা, দেশের মানুষের কথা ছড়িয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।